সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারা দিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। সবাই আপনারা পড়েছেন, আমিও পড়েছি। আমিও রোজ সকালবেলা মনে মনে এই প্রতিজ্ঞা করি যে আজ সন্ধে ভিডিও করতে বসে তৃণমূল কংগ্রেস এই দুটি শব্দ উচ্চারণই করব না। কিন্তু আমি চাইলে কি হবে? ঘটনা প্রবাহ এমন দিকে আমাকে ঠেলে নিয়ে যায় যে এই দুটি অপবিত্র হয়ে যাওয়া শব্দ উচ্চারণ না করে আমার কোনো উপায়ই থাকে না। আজকে যে প্রসঙ্গে এই দুটি শব্দ উচ্চারণ আমাকে করতে হচ্ছে, সেটা টেনিদার গল্পের বা ঘনাদার গল্পের বিষয়বস্তু হলে তার একটা মানে ছিল। কোনো দায়িত্বজ্ঞান সম্পন্ন রাজনৈতিক দল সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে ইলেকশন কমিশনের কাছে এমন আষাঢ়ে গপ্প ফাঁদতে পারে, এটা কল্পনার অতীত ছিল। সে যাই হোক, পশ্চিমবঙ্গে আমি যেটা রোজ বলে মনস্তাপ করি, আমার মনস্তাপে অবশ্য তাদের দুটো ভোটও কমবেও না বাড়বেও না, কিন্তু আমার হৃদয়ের জ্বালা কিছুটা কমবে তো বটেই। সেটা হলো যে এইরকম একটা দল আমাদের রাজ্যটা 12 বছর 13 বছর শাসন করে গেল, আরও 2 বছর করবে, কপালে থাকলে ভগবান জানে কেওড়াতলায় যাওয়া পর্যন্ত হয়তো এরাই থাকবে। আপনারা অনেকেই জানেন যে গতকাল ইলেকশন কমিশন আরেক দফা তথ্য তাদের ওয়েবসাইটে তুলে দিয়েছে। এই তথ্য হচ্ছে রাজনৈতিক দলের নিজেদের জবান, অর্থাৎ তারা কে কত টাকা কার কাছ থেকে পেয়েছে, এই মর্মে তারা ইলেকশন কমিশনের কাছে যে কাগজপত্র জমা দিয়েছিল। ইলেকশন কমিশন যখন এই মামলাটার প্রথম শুনানি হচ্ছে, সেই সময় অন্তর্বর্তীকালীন আদেশের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের কাছে জমা রেখেছিল। চূড়ান্ত রায় হয়ে যাওয়ার পরে সুপ্রিম কোর্টই ঘোষণা করে তাদের কাছে থাকা এই বন্ধ লিফাফা তারা নির্বাচন কমিশনের হাতে তুলে দিচ্ছে এবং নির্বাচন কমিশন যেন সেটা প্রকাশ করে দেয়। এই যে তালিকা, তার সময়সীমা 2018 সালে যখন এই বন্ডের স্কিমটি চালু হলো, তখন থেকে 2019-এর এপ্রিল মাস পর্যন্ত, যখন সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন আদেশটি এলো। দেখুন, ভারতের দুই বৃহত্তম দল বিজেপি এবং কংগ্রেস, এরা কিন্তু কাদের কাছ থেকে টাকা পেয়েছে তাদের নাম উল্লেখ করেনি। বিজেপি যেমন এখানে আইনের বাধা দেখিয়েছে, তারা বলেছে জনপ্রতিনিধিত্ব আইনের সংশোধনের পরে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আইন, ইনকাম ট্যাক্সের আইন, এইসব আইন টাইন মেনে তাদের পক্ষে কোনো ডোনারের নাম প্রকাশ করা সম্ভব নয়। বিশেষত যখন এই স্কিমটা চালুই হয়েছিল গোপনীয়তা, ডোনারের গোপনীয়তা বজায় রাখার মহৎ উদ্দেশ্য নিয়ে। কংগ্রেস জানিয়েছে তাদের দলকে কে বা কারা টাকা দিয়েছে তার বিস্তারিত তথ্য জানতে চেয়ে তারা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে চিঠি লিখেছেন এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জবাবে বলেছে যে এটা তো আমাদের কাছে নয়, আপনাদের কাছেই থাকার কথা, অতএব আপনারাই ভালো করে খোঁজ নিয়ে দেখুন। বড় বড় হাতির বড় বড়
দাঁত। অন্যদিকে সারপ্রাইজিংলি ছোট দলগুলি যেমন ডিএমকে, যেমন এনসিপি, যেমন গোয়া গোমন্তক পার্টি, তেলেগু দেশম পার্টি, ওয়াইএসআর, জেডিএস, এরা কিন্তু বাধ্য ছেলের মতো, এমনকি আরজেডি, তারা সবাই তারা কত টাকা কার কাছ থেকে পেয়েছে, কেউ কেউ একেবারে সম্পূর্ণত, কেউ কেউ আংশিকভাবে সেটা জানিয়েছে। তাজ্জব জবাব দিয়েছে দুটি দল, একটি পাল্টুরাম নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড, আর অন্যটি দুর্ভাগ্যজনকভাবে ওই দুটি, যেটাকে শুরুতে বলছিলাম যে নোংরা হয়ে যাওয়া শব্দের দলটি। জেডিইউ এই পিরিয়ডে 2018 থেকে 2019 এপ্রিলের মধ্যে তারা 13 কোটি টাকা পেয়েছিল। ইলেকশন কমিশনকে তারা জানিয়েছে এর মধ্যে 3 কোটি টাকার হিসেব তারা দিতে পারছে, যে টাকাটা তারা পেয়েছে শ্রী সিমেন্ট আর ভারতী এয়ারটেল থেকে। বাকি 10 কোটি টাকা যে কে দিয়েছে সেটা তারা নিজেরাই জানে না। কেন না, তারা বলছে যে তাদের অফিসে একদিন কেউ একজন এসে একটা খাম, বন্ধ করা খাম দিয়ে চলে যায়। পরে সেই খামটি খুলে তারা দেখতে পান সেখানে থরে থরে 1 কোটি টাকার 10টি বন্ড রয়েছে। তারপরে তারা সুবোধ বালকের মতো সেটা ব্যাংকে দিয়েছেন, রিডিম করে দিয়েছেন। তবু তো 13-র মধ্যে 3 কোটি বলেছে। আর তৃণমূল কংগ্রেস কি করেছে জানেন? এই সময়সীমার মধ্যে তৃণমূল কংগ্রেস 70 কোটি টাকা ইলেকটোরাল বন্ড থেকে পেয়েছে, কিন্তু একজন ডোনারের নামও তারা প্রকাশ করেনি। তারা যে গপ্প ফেঁদেছে সেটাই যদি পটলডাঙ্গার চ্যাটার্জিদের বাড়ির রকে বসে টেনিদা দিতেন তবু একটা মানানসই হলেও হতে পারত। কিন্তু কোনো দায়িত্বজ্ঞান সম্পন্ন, আইন মানা, কাণ্ডজ্ঞান সম্পন্ন দলের পক্ষে সুপ্রিম কোর্টের আদেশকে এইভাবে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আষাঢ়ে গপ্প ফাঁদা যে যায়, এটা না দেখলে আমি বিশ্বাসই করতাম না। তৃণমূল কংগ্রেস বলেছে এই 70 কোটি টাকা কারা দিয়েছে সেটা তো তারা বলতে পারবে না। তার কারণ এর মধ্যে বেশ কয়েকটা বন্ড কে যেন এসে তাদের ড্রপ বক্সে ফেলে দিয়ে চলে গেছে, পার্টির ড্রপ বক্সে। আর বাকিরা তাদের দূত মারফত আমাদের কাছে কিছু বন্ড পাঠিয়েছে এই শর্তে যে আমরা তাদের নাম প্রকাশ্যে আনব না। কল্পনা করুন, তিলজলা রোডে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়, সেখানে নাকি ড্রপ বক্স আছে। আরে যে কার্যালয়ে সাধারণত গড়পড়তা দিনে কিছু দারোয়ান আর উরুকাতু মদনা ছাড়া কেউ থাকে না, প্রেস কনফারেন্স হলে ঝাড়পোছ করে ঘর খোলা হয় এবং আলো জ্বালা হয়, তার ড্রপ বক্সে এসে দাতা হরিশ্চন্দ্ররা টপ টপ করে একটার পর একটা বন্ড ফেলে গেছেন। এই কাহিনী আমাদের বিশ্বাস করতে হবে। আর বাকি সবটাই এসেছে দেবদূতদের হাত ধরে তাদের টেবিলে। এই যে এটাকে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা বললে এটা কিছুই বলা হয় না। বলা উচিত দুমুঠো ঘাস নিয়ে
একটা পাহাড়কে আড়াল করার চেষ্টা। দেখুন, এত করে যদি শেষ রক্ষা হতো তাহলে হয়তো তারা বেঁচে গেলেও যেতে পারেন, কিন্তু তা তো হলো না। পরিস্থিতি যেদিকে মোড় নিল এবং আজকে সুপ্রিম কোর্ট যে দর্থহীনভাবে এই ক্যাট অ্যান্ড মাউস খেলার ইতি টানলেন এবং নির্বাচন কমিশনকে বলে দিলেন আগামী বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে অ্যালফা নিউমেরিক নাম্বার সহ সমস্ত ডিটেল তাদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, তারপরে তো আর ঝোলার মধ্যে বেড়ালকে বন্দি রাখা যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই চেষ্টা করুন, অনেক টাকা দিয়ে মাসিক বন্দোবস্তে থাকা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা যাই করে থাকুন, বৃহস্পতিবার কিন্তু একেবারে চুন চুনকে হিসাব মেলানোর চেষ্টা হবে এবং হওয়ার পরে আমি আবার আপনাদের কাছে এই বিষয়টা নিয়ে আনব। দেখুন, তুলনামূলকভাবে অনেক সততার পরিচয় দিয়েছে ডিএমকে। ডিএমকে শুধু 2019-এ এসে থামেনি, 2023-এর ডিসেম্বর পর্যন্ত তারা কত টাকা পেয়েছে, কার কাছ থেকে কি, সব জানিয়ে দিয়েছে এবং বীর বিক্রমে বলেছে এই যে লটারি কিং, যাকে নিয়ে আমি গত 3 দিন ধরে আপনাদেরকে অনেক কথা বলেছি, তাদের কাছ থেকেই ওরা সবচেয়ে বেশি টাকা পেয়েছে, 509 কোটি টাকা পেয়েছে। গোপন করেনি, জানিয়ে দিয়েছে। আপ জানিয়েছে, অনেকখানি জানিয়েছে। গোয়া গোমন্তক পার্টি, একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র দল, সে জানিয়েছে। জনতা দল সেকুলার দেবেগৌড়া সে জানিয়েছে। মাছ মেলাইন লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল সেও জানিয়েছে। এনসিপি পুরোটা না জানালেও অনেকখানি জানিয়েছে। আর আমাদের এই যে একটা পিসি ভাইপো ডুও, তারা ভেবেছে যে মিথ্যে কথা বলে যেভাবে আমরা বাংলার মানুষকে ধোঁকা দিই, ঠিক সেইভাবে বোধহয় নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্টের কেউ ধোঁকা দিতে সম্মত হব। আসলে এইটা একটা অপরাধ মনস্কতার প্রতিফলন ছাড়া আর কিছুই না। আনফেয়ার মিনস কে অবলম্বন করে যাদের রাজনৈতিক অঙ্ক, হিসেব নিকেশ ইত্যাদি নির্ধারিত হয়, তারা কোনো ব্যাপারেই আপফ্রন্ট সৎসাহস দেখানোর সুযোগ পায় না। তৃণমূল কংগ্রেসও পাবে না। এই 1300+ কোটি টাকা কোন হরিশ্চন্দ্রদের কাছ থেকে বা রানী রাসমণির তহবিল থেকে তাদের কাছে এলো, সেটা জানানোর দায় তৃণমূল কংগ্রেসের না থাকলেও সেটা জানিয়ে দেওয়ার দায় কিন্তু এবার অন্য লোকের উপর বর্তে গেছে। অতএব আর একটু অপেক্ষা করা ছাড়া আমাদের গতি নেই। অন্যদিকে আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চের সামনে কর্পোরেট ভারতের আরেক প্রস্থ যে মরিয়া চেষ্টা দেখলাম, সেটা দেখার পরে মনে হচ্ছিল যে এমন কি গোপন ব্যাপার আছে যে তারা এমন মরিয়া হয়ে উঠেছে। এই মামলাতে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রাইটসের পিটিশনে রেসপন্ডেন্ট ছিল একমাত্র এসবিআই
এসবিআই এর হয়ে সওয়াল করছিলেন হরিশ সালভে, এডিআর এর হয়ে প্রশান্ত ভূষণ, এমনকি সলিসিটর জেনারেল তুষার মেহতাও এই মামলায় ডাইরেক্টলি পার্টি ছিলেন না। আজকে সকাল 10:30টার একটু পরে এজলাস খোলা মাত্র, বিচারপতিরা বসা মাত্র, আরেক দুধে প্রচুর ফিওয়ালা আইনজীবী মুকুল রোহাতগি কার্যত চেঁচামেচি শুরু করে দেন। তাকে বলতে শোনা যায়, মাই লর্ড, I have come to represent ASSOCHAM and FICCI. হঠাৎ কেন না? আপনারা যে অর্ডার দিয়েছেন সেই অর্ডার বাস্তবায়িত হলে গোপনীয়তার যে শর্তে আমার ক্লায়েন্টরা বিভিন্ন রাজনৈতিক দলকে টাকা দিয়েছিল সেটাই তো রক্ষিত হবে না। তার কথা শুনে প্রধান বিচারপতি দৃশ্যতই খুব বিরক্ত হন। তিনি বলেন, এতদিন আপনি কোথায় ছিলেন? এই মামলা চলাকালীন তখন তো আপনারা পার্টি হতে চাননি। আর আজকে যখন দেশের সর্বোচ্চ আদালতের 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ এ ব্যাপারে চূড়ান্ত রায় দিয়ে দিয়েছে, তারপরে এসে আপনি আবেদন জানাচ্ছেন। এবং কোথায়? আমাদের কাছে তো কোনো লিখিত আবেদন এখনো পর্যন্ত আসেইনি। রোহাতগি তবু নাছোড়, তিনি চেঁচামেচি চালিয়েই যান। একবার দাবরানি দেন বিচারপতি খান্না, আরেকবার দাবরানি দেন বিচারপতি গাভাই, শেষ পর্যন্ত তিনি নিরস্ত হন। আর আজকে হরিশ সালভে অন্য দিনের তুলনায় অনেক নরম হয়ে কোর্টকে যেটা বোঝাতে চাইলেন তার সারমর্ম হল যে, দেখুন, আমরা সুপ্রিম কোর্টের অর্ডার কমপ্লাই করছি না এই কথা বলে আমাদের বিরুদ্ধে ভয়ঙ্কর অপপ্রচার হচ্ছে, যেটা আমাদের প্রাপ্য নয়। অতএব তিনি তার মতো করে সুপ্রিম কোর্ট এ ব্যাপারে কি কি রায় দিয়েছে সেই রায়ের মর্মকথা আবার কোর্টকে নতুন করে শুনিয়ে বলার চেষ্টা করলেন যে, আমরা তো, অর্থাৎ স্টেট ব্যাংক তো, আমরা এই রায়গুলো থেকে যেটা বুঝেছিলাম সেটাই করেছি। এখন যদি আপনারা আমাদের অ্যালফানিউমেরিক নাম্বার দিয়ে দিতে বলেন, সো বি ইট, আমরা তো গোপন রাখছি না। আবার মৃদু ভৎসনা করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, আপনারা যে অন্তর্বর্তীকালীন আদেশটার কথা বলছেন, সেই আদেশ তো আমাদের চূড়ান্ত রায়ে বিলীন হয়ে গেছে। তার চেয়েও বড় কথা, চূড়ান্ত রায়ে আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে স্টেট ব্যাংক শুড ডিসক্লোজ অল ডিটেলস। অল ডিটেলস বলতে কি বোঝায়? অল ডিটেলস বলতে আমরা কি কথা বলেছিলাম যে অ্যালফা নিউমেরিক কোড নাম্বারটা বাদ দিয়ে বাকি সমস্ত তথ্য জানাতে হবে? তাহলে আপনি কেন আমরা যা বলিনি, যা বলতে চাইনি, সেটার অপব্যাখ্যা করছেন? এবং তখন রেগে গিয়ে প্রধান বিচারপতি বলেন যে এইভাবে চলতে পারে না, যে এক এক দিন এসে এক একটা তথ্য, এক একটা যুক্তি আপনারা খাড়া করবেন। এবার আমরা আদেশ দিচ্ছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যানকে এই মর্মে হলফনামা দিতে হবে যে সুপ্রিম কোর্টের আদেশ তারা অক্ষরে অক্ষরে পালন করেছেন। শুধু তাই নয়, এবং বিস্তারিত তথ্য বলতে তারা যে অ্যালফা নিউমেরিক নাম্বারকেও বোঝাচ্ছেন সেটাও তার রায়ে
লিপিবদ্ধ করে দিয়েছেন কাগজে কলমে চন্দ্রচূড়। এরপরে হঠাৎ দেখা যায় প্রশান্ত ভূষণ উঠে দাঁড়িয়ে বলতে শুরু করেন যে দেখুন 2019 থেকে 2023-24 পর্যন্ত এই সময়কালে ইলেকটোরাল বন্ড রিভিল করার জন্য আপনারা আদেশ দিয়েছেন, কিন্তু আজকে গতকাল নির্বাচন কমিশন যে তালিকাটা প্রকাশ করেছে সেটা রাজনৈতিক দলগুলির পাঠানো তথ্য, যার সূচনা হয়েছে 2018 সাল থেকে। তাহলে 2018 সাল থেকেই সব তথ্য কেন প্রকাশ্যে আনা হবে না? তখন বিচারপতি চন্দ্রচূড় তাকে জবাবে বলেন যে দেখুন, আমরা অনেক বিচার বিবেচনা করে তবেই অন্তর্বর্তীকালীন আদেশের পরের দিন থেকে এই ডিসক্লোজারের সময় ধার্য করেছি। এখন এইটা যদি আমাদের বদল করতে হয় তাহলে উই উইল হ্যাভ টু রিভিউ দ্য এন্টায়ার অর্ডার, এবং সেটা তো এইভাবে একটা মিসেলেনিয়াস অ্যাপ্লিকেশন দিয়ে কোর্টে করা যাবে না। তখন প্রশান্ত ভূষণ চুপ করে যান। এরপরে উঠে দাঁড়ান তুষার মেহতা। তিনি বলেন যে আদালতের এটা জানা উচিত যে আদালত কক্ষের বাইরে হুজুরদের রায় নিয়ে যে ধরনের প্রেস কনফারেন্স করা হচ্ছে, এক চেটিয়া যাই ইচ্ছে তাই বলা হচ্ছে, তাতে কিন্তু শেষ পর্যন্ত বিচারপতিদের প্রতি চরম অমর্যাদাই দেখানো হচ্ছে। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে একবার রায় ঘোষিত হয়ে যাবার পরে আর কোনো লেভেল প্লেইং গ্রাউন্ড থাকছে না। প্রশান্ত ভূষণরা যা ইচ্ছে তাই বলছেন, সেটা কাউন্টার করার জন্য আমরা তো কোনো ব্যবস্থা নিতে পারছি না। সুতরাং হুজুর, আপনারা দয়া করে এর উপরে একটা রেস্ট্রেইনিং আদেশ দিয়ে দিন, আজকে আপনারা যে অর্ডার দেবেন তার মধ্যে। জবাবটা যেটা দিলেন চন্দ্রচূড়, সেটা শোনার পরে আমার মনে হলো হ্যাটস অফ। তিনি বললেন, মিস্টার সলিসিটর, our shoulders are broad enough to take care of what is written about us in the social media. A rare moment in India's democratic history when the topmost court of our land stood up and said, enough is enough. ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।